গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো শনিবার 20 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছু সেরে নিয়ে তরকারি বসিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্ট হবে বাটি চচ্চড়ি আর হচ্ছে রুটি। তো ঘরে এসে দেখছি জুন পড়তে বসেছে আর আমার শাশুড়ি মা ঘর ঝাড় দিচ্ছে। উনি ঘুম থেকে উঠে একদমই চুপচাপ বসে থাকতে পারে না, যতক্ষণ থাকবে কিছু না কিছু তার করা চাই। আর এদিকে মন যাচ্ছে ডিউটি, তার জন্য ও স্নান করতে ঢুকবে। এরা যা করছে করুক, আমি এবার গিয়ে রান্নাঘরে গিয়ে রুটিটা করে নিই। এদিকে দেখো মা স্নান করে পুজোর ঘরে চলে এসছে, পুজোটা করছে। আর ওদিকে দাদা বাজার করে নিয়ে এসছে। তো দেখি কি বাজার এনেছে। আজকে তো শনিবার, সবই সবজি বাজার আনবে। তো দেখি ব্যাগটা ঢেলে কি কি বাজার এনেছে। তো দেখো বাইরে থেকেই দেখা যাচ্ছে ডাঁটা, সজনের ডাঁটা, বেগুন, আলু, ভেন্ডি, পটল, পেঁপে, কুমড়ো, কচু এই এনেছে। ঠিক আছে, আজকে শনিবার হিসাবে বাজার একদম পারফেক্ট। বাজারগুলো একটু দেখে নিচ্ছি নেড়ে চেড়ে, একই জিনিস মানে পুনরায় আবার এনেছে কিনা সেটাই দেখছি। আর এখানে একটা মুদিখানা বাজারের লিস্ট আর কি ব্যাগ থেকে বেরোলো। একে তো ঘাড়ে স্পন্ডেলাইটিসের ব্যথা, তার মধ্যে ঘাড় উঁচু করে আমাকে এখন এতগুলো জলের বোতল ভরতে হবে। এত বিরক্ত লাগে না, কি বলবো। সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা বাকি। এখন আমার আর মার খাবারটা বেড়ে নিলাম। মা এখন ওষুধ খেতে বসেছে। আর চলো তোমাদেরকে দেখায় বাইরের ওয়েদারটা। সকালবেলায় কি রোদ ঝলমল করছিল, এখন আবার দেখছি কালো মেঘ করে এসছে। আমি আবার এদিকে ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়েছি। আমার তো ঘরে কোথাও জায়গা নেই, তাই ভাবছি যে কাচতে তো দিয়ে দিলাম, কী করে যে শোকাবে। একটু জল ঝরে গেলেও ঘরে নিয়ে যেতে পারবো, এটাই মনে মনে ভাবছি। দেখো কেমন কালো মেঘ করে এসছে। ওদিকে কাচতে দিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তো 12টার দিকে আমার কাজের দিদিরা আসে। এই দিদি আসার আগে আমি সমস্ত দরজার কোণা থেকে শুরু করে ওয়ার্ড্রপের ভেতর টেতর যা আছে সব কাটি সরিয়ে নড়িয়ে ঝাড় দিই। এগুলো তো কাজের দিদিরা করবে না। তোমাদের বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো প্লিজ, যে তোমাদের বাড়ির হেল্পিং হ্যান্ডটা এইরকমভাবে কাজ করে নাকি। আমার দিদি ভীষণ ফাঁকিবাজি কাজ যেটাকে বলে, সব কিছু ওর হাতের গোড়ায় গুছিয়ে রাখতে হবে, ও ওপর কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। তো একে তো ইঁদুরের ভীষণ উৎপাত দেখতেই পেলে, মাছের কাটা ফাটা, মাংসের হাড় সবই বালতিতে, আমার ওয়েস্টেজ বালতিতে ফেলা থাকে। কিন্তু কীভাবে যে কোথার থেকে কি বের করে যে নিয়ে এদিক ওদিক ফেলে, সেইগুলোকে আমার আর কি বের করে কোটোকাটি বের করে এগুলোকে ঝাড় দিয়ে দিয়ে বার করতে হয়। এগুলো দিদি একদমই করে না। এর জন্য দিদির সাথে আমার প্রায় একটু মনোমালিন্যতা হয় এই বিষয়টা নিয়ে। যাই হোক, তোমাদের সাথে এরকম হয় কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে আমার শাশুড়ি সবজিগুলো সব বাইরে রেখে দেওয়া ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখেছেন। আসলে উনি বাড়িতে নিজের সবজিগুলো এইভাবেই রাখেন, কিন্তু আমার এখানে তো সেটা হওয়ার উপায় নেই, কারণ এত ইঁদুরের উৎপাত যে বাইরে যদি সবজিগুলো রাখি একটু একটু করে কামড়ে কোথায় যে ফেলে রাখবে টুকরোগুলো। আর সারা বাড়ি ঝাড় দিলেই সবজির টুকরো, আলুর টুকরো, মাছের কাঁটা এসব খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি কোনো সবজি বাইরে রাখি না, সবই ফ্রিজে রাখি। তো সেইগুলো এখন ফ্রিজে সব গুছিয়ে রেখে দিচ্ছি।
গতকালকের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি কেন ব্লগ দিতে পারছি না, তার কারণ হলো আমার মা হসপিটালে ভর্তি ছিল। গত 10 দিন যাবৎ আমি হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তার জন্য ঘরের কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি, কারণ শুধু রান্না আর খাওয়াটুকু ছাড়া আর কিচ্ছু হয়নি। কারণ আমার মা হসপিটালে প্রায় 10 দিন মতন ভর্তি ছিল। তার কারণ হচ্ছে মার পটি ইউরিন সব বন্ধ হয়ে যায়, পেট ফুলে যায়, তার জন্য আমাদের রানাঘাট সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি ছিল। সেখানের ট্রিটমেন্ট হলো আর কি, হওয়ার পরে যে টেস্টগুলো হয়েছিল তাতে ধরা পড়েছিল যে মার পিস্চুলা হয়েছে। সেটার জন্য ডাক্তারবাবু বাইরে আর কি চেম্বারে নিয়ে যেতে বলেছিলেন, উনি যেখানে বসেন আর কি, ডক্টর একে মাহান্ত। তো তার কাছে নিয়ে যেতে বলেছিলেন যে যদি অপারেশন করার হয় করা হবে, তা না হলে ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আর এই কথা শুনে যাই হোক উনি কিছু রিপোর্ট করতে দিয়েছিলেন ব্লাডের, সেই রিপোর্ট দেখে টেখে উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। তো আমরা বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পরে আমার মেয়ে হঠাৎ করে রিপোর্টগুলো দেখে বলল যে হিমোগ্লোবিন 6.6-এ নেমে গেছে। তো আমার মেয়ে তখন বলছে যে তোমরা কি করে ছুটি, আমরা তো ছুটি করাইনি, ডাক্তারবাবুই ছুটি দিয়ে দিয়েছিলেন। তো বলল যে কি করে ছুটি দিয়ে দেয় এই পরিস্থিতিতে। তো আমরা ডক্টরকে বলা মাত্রই উনি বললেন যে হসপিটালাইজড করতে রক্ত দিতে হবে। তো তার জন্য আমরা আর প্রাইভেটে না গিয়ে আমাদের রেলওয়ে আর কি যে হসপিটাল আছে কাঁচরাপাড়া, কলকাতা বিআরসিং, তো আমরা বিআরসিং অবধি না টেনে কাঁচরাপাড়াতেই দিয়েছিলাম। তো তার জন্য বেশ কিছু প্রসিডিওর ছিল, সেগুলো করে আমরা কাঁচরাপাড়া হসপিটালে মাকে ভর্তি করি। সেখানে মা 2 বোতল রক্ত নেয় এবং বেশ কিছু টেস্ট ফেস্ট হয় আর কি। তো এখন যাই হোক 3-4 দিন হলো মাকে মোটামুটি একটু স্টেবল করে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছেন। আর মার এরপরে একটা কোলোনোস্কোপি করতে হবে, সেটা ডাক্তারবাবু বললেন এই মুহূর্তে প্রয়োজন নেই, আর একটু আর কি বাড়িতে যাক, খাওয়া দাওয়া করুক, একটু রেস্ট টেস্ট নিক, তারপরে ওই টেস্টটা করতে হবে। তারপরেই আর কি জানা যাবে যে ওটা অপারেশন করতে হবে নাকি ওষুধের মাধ্যমে ঠিক করা যাবে। তো এই পর্যন্তই আছে মায়ের খবর। তো যাই হোক তোমাদের সাথে কারণটা বলতে বলতে দেখো আমার সেন্টার টেবিলটাও গোছানো হয়ে গেল, আর এদিকে সোফাটাও একটু ঝেড়ে নেব। এত ধুলো পড়েছে, কটা দিন তো ঘরের কোনো কাজকর্ম করতে পারিনি। দেখো কি পরিমাণে ঘরে ঝুল পড়া, ঘরে আনাচে কানাচে ঝুল ধুলো বালি হয়ে গেছে। তো বাড়িতে না থাকলে যা হয় আর কি। আর আমার মনটাও বিশেষ ভালো ছিল না, যে বোঝোই তো হসপিটালে রুগী ভর্তি থাকলে যা হয়, তাও আবার আমার নিজের মা, তো মনটা তো খারাপ হয়। শুধু রান্না খাওয়াটুকু ছাড়া আর কিছু মন খারাপ নিয়ে কটা দিন বেশ কেটে গেল। যাই হোক এখন মনে একটু আর কি আনন্দ হয়েছে, যেহেতু মা বাড়িতে এসছে এবং আগে থেকে একটু সুস্থ আছে। তো আবার শুরু করব রোজকার ভিডিও দেওয়া, রোজ 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 তোমাদের সাথে দেখা করা, গল্প করা। তো চলো, আমার ঝাড়াঝুড়ি তো হয়ে গেল, এখন এই কভারগুলো ঝেড়ে টেড়ে একটু পেতে নেব। জামা কাপড়গুলো কতক্ষণ আগে কাচা হয়ে গেছে, মেলার আর সুযোগই হচ্ছে না। এদিকে আকাশ তো বলছে বৃষ্টি নামবে। তো এখন সময় হলো, এখন একটু ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, নাহলে কখন যে বৃষ্টি নেমে যাবে সব ভিজে যাবে। চলো তাহলে জামা কাপড়গুলো মেলে নিই।
তোমাদের দাদা যেহেতু শনি আর রবিবারটা আর কি দিনের বেলাটা থাকে, তার জন্য আমি খুব সকালবেলা রান্নাবান্না করি না। সোম থেকে শুক্র তো সকালবেলা 7:30টার মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু ও যেহেতু বাড়ি থাকে শনি রবিবারটা, সেই জন্য আমি বেলা করে রান্নাটা করি, মোটামুটি 12টার পরে রান্নাটা বসাই। তো আজকে কি রান্না করব দেখো, আজকে এই কাঁচকলা, আলু, বেগুন, সজনের ডাঁটা, কচু, এই সব রকম সবজি দিয়ে একটা রসা করব। আর পাশের গ্যাসে তো দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তো তার জন্য এই রসাটা করব। এই রসাটা খেতে এত সুস্বাদু হয়, আমার এই রান্নাটা আমার মায়ের কাছে শেখা, জানো তো। আমাদের মামার বাড়িতে এই রান্নাটা খুব হতো আর কি, এত স্বাদ হয় রান্নাটা, নিরামিষ হলেও খেতে খুব ভালো হয়। আর হবে চাল কুমড়োর ঘন্ট আর চাল কুমড়োর খোসা আলু ভাজা, এই রান্না করব চিন্তা করেছি। তো যাই হোক, রান্নাগুলো এবার ছটফট করে সেরে নিই। চলো, আমাদের বাড়িতে এই রান্নাটা কিভাবে হয় সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। তো তেলটা একটু ফেনা ফেনা দেখতে লাগছে, কেন কি জানি বুঝতে পারছি না। তো যাই হোক, তেলটা গরম হতেই তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু চড়বড় হতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা সবজিগুলো। এবার বেশ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে করতে অনেকটা বেশ ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখনই লবণটা দেবো না, কারণ একটু লাল লাল আকারে ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ নুন হলুদটা দেবো না। তো দেখতে পাচ্ছি একটু লাল লাল ভাব হয়েছে, এবার দিয়ে দেবো নুন হলুদ, সাথে দুটো লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে জল ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার চলে যাব মশলা বাটতে। আর আমি এই মশলাটা না শিলে বাটি, এটা মিক্সিতে বাটি না। মিক্সিতে বাটলে মশলাগুলো কেমন একটু তাকিয়ে তাকিয়ে থাকে, ওই জন্য। আর দেখো, নুনের বয়ামটা ধুয়ে দিয়েছি, তার জন্য নুনটা এই প্যাকেট থেকে নিতে হচ্ছে। একেতে তো বর্ষাকালের মতন বৃষ্টি মাঝে মধ্যেই টিপটাপ টিপটাপ পড়ছে, আর নুনগুলো এই বাইরে থাকার কারণে একটু জল হয়ে যাচ্ছে। যাই হোক, এখন যতক্ষণে না বয়ামটা শোকাচ্ছে ততক্ষণে নুনটা ঢালতে পারছি না, প্যাকেট থেকেই নিতে হচ্ছে। তো যেটা বলছিলাম, এখানে যে মশলাগুলো আমি বাটি সেগুলো একটু শিলে বেটে দিই, কারণ এই মশলাগুলো হচ্ছে একটু যেগুলো আর কি গোটা মশলা হয়, যেমন ধরো গুঁড়ো জিরে আর রাঁধুনি, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, এই বাটতে হয়। তো এই বাটনাটা একটু পিষে দিলে তার স্বাদটা কিন্তু অন্য রকম হয়, তার জন্য আমি এই বাটনাটা একটু শিলে বেটে নিই। এই বাটনাটা ঠিক দিতে হবে যখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, নামাবার মিনিট 10 আগে। তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যদি ঝোলটা খুবই পাতলা হয় তাহলে একটু পিটুলি দিয়ে দিই, আর যদি পাতলা না হয়, কারণ যেহেতু কচু পড়েছে, বেগুন পড়েছে, ঝোলটা অতটাও পাতলা হবে না, তার জন্য আমি আজকে পিটুলি দিইনি। কিন্তু সব দিন তো সব রকম সবজি থাকে না, সেক্ষেত্রে ঝোলটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য পিটুলি গোলা দিই, কিন্তু আজকে দেব না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ শিলে সব গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। তো সেদ্ধ মোটামুটি প্রায় 90% হয়ে গেছে। এবার আমি ওই মশলা আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়ে তারপর নামাবার সময় দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার এই রসাটা। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির এই রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে এই রান্নাটা কেমন খেতে হয়েছে। তাহলে চলো, আমার আজকের এই রসাটা রান্না পুরোপুরি রেডি। বৃষ্টিটা এমন হুড়মুড়িয়ে এলো যে আমি আর মা দুজনে মিলে দৌড়াদৌড়ি করে জামা কাপড়গুলো তুললাম। মাও হাঁপিয়ে গেছে আর আমি তো হাঁপিয়েই গেছি। তো স্নান করে তো চলে এলাম, এবার সবাই মিলে খেতে বসবো। ব্যাস, সবার ভাতটা বেড়ে নিচ্ছি। আর
তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও প্লিজ।